পার্টিতে রান্না করার জন্য চারু দীপাকে সূর্যর বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করলো। সম্পূর্ণটি দেখতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন দীপা চেয়ার টেবিল পরিষ্কার করতে থাকে, তখনই সেখানে রূপা এসে দীপাকে বলে মা। তখন দীপা অবাক হয়ে যায় আর রূপা বলে মা তুমি রূপা আর হিংসুকুটিকে দেখতে চাও তো? তখন দীপা বলে হ্যাঁ। তখন রূপা বলে আমাদের সাথে তোমার খুব তাড়াতাড়িই দেখা হবে মা। তখন দীপা হাত বাড়ায় আর রূপাকে কাছে ডাকে, আর তখনই সেখানে চারু এসে রূপাকে জড়িয়ে ধরে আর বলে এসজি আমি তোমাকে ধরে ফেলেছি। তখন দীপা বলে ধরে ফেলেছি মানে? তখন চারু বলে এসজি মায়ের ছোঁয়া স্টার তুমি। তখন দীপা বলে তুমি বুঝলে কি করে? তখন চারু বলে এই বিগ বংয়ে সমস্ত কোনা কোনা আমার চেনা, আর মায়ের ছোঁয়ার হাত যে তোমার সেটাও আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। আর তোমার একটা নয় অনেক অনেক থ্যাংক ইউ পাওয়ার আছে। তখন দীপা বলে অনেক থ্যাংক ইউ পাওনার আছে মানে বুঝলাম না। তখন চারু বলে সেদিন তুমি ভগবানের ছোঁয়ার ফুলটা দিয়েছিলে আমার মেয়ের মাথায় ঠেকাতেই ও চ্যাম্পিয়ন হয়েছে। আর আমার মেয়ের মুড যা অফ ছিল, কালকে তুমি যে রেসিপিটা আপলোড করেছিলে ডিমের অমলেট, সেটা বানিয়ে ওকে খাওয়াতে ওর মুড জাস্ট ভালো হয়ে গেল। তখন দীপা বলে ও কি ডিমের অমলেট খেতে ভালোবাসে নাকি? তখন চারু বলে জানি না, ওর পছন্দ অপছন্দ কি আমি ভালো করে কিছুই জানি না। তখন দীপা বলে ও কি খুব রাগী নাকি? তখন চারু বলে রাগী আগে ছিল না, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের পর থেকে ও এতটা রাগী হয়ে গেল। তখন দীপা বলে অ্যাক্সিডেন্ট হয়েছিল? কি হয়েছিল? তখন চারু বলে ছাড়ো না এখন ওইসব কথা, তুমি এখন ওইসব কথা বাদ দাও। দেখো জীবন থাকলে তো অ্যাক্সিডেন্ট ঘটবেই, কিন্তু আমি চাই না আমার মেয়ের জীবনে আর কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটুক, কারণ আমার মেয়ে আমার জীবনে চলার শক্তি। তখন দীপা বলে হ্যাঁ মেয়েদের জীবনে তাদের বাচ্চারাই তো তাতে সব থেকে বড় শক্তি হয়, আর আমি চাই না কারোর জীবনে কোনো রকম ঝড় আসুক। তখন চারু বলে এত খামতির কারণ কি জানো? কারণ আমি তো ওকে জন্মই দিইনি, কিন্তু ওকে ছোট থেকে আমি মানুষ করেছি। তখন দীপা মনে মনে বলে জন্ম দেয়নি মানে? উনি কি ওনার দ্বিতীয় স্ত্রী নাকি দত্তক মেয়ে? একবার কি জিজ্ঞাসা করব আমি? এটা জিজ্ঞাসা করা কি ঠিক হবে? তখন চারু বলে এই তুমি কি ভাবছো? তখন দীপা বলে না কিছু না, তুমি জন্ম দাওনি তো কি হয়েছে? তুমি যেদিন থেকে ওকে বুকে জড়িয়ে ধরেছো সেদিন থেকেই তুমি ওর মা হয়ে গেছো। তখন চারু বলে জানো তো আজকে আমি একটা অন্য কারণে এসেছি। তখন দীপা বলে অন্য কারণ মানে? তখন চারু বলে আমি আমার মেয়ের জন্য বাড়িতে একটা পার্টি দেব, আর সেখানে তুমি রান্না করবে, আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। আর আমার কি মনে হয় জানো তো, আমার মেয়ের সাথে তোমার কিছু না কিছু কানেকশন আছেই। তখন দীপা বলে হ্যাঁ আমারও তাই মনে হয়। তখন চারু বলে হ্যাঁ আমি এসএসকেও তো এই কথা বলেছি, আর সেদিন আমার মেয়েকে তো আমি কিছুতেই সামলাতে পারছিলাম না, আমার মেয়ে যা মুডি, আর তখনই আশীর্বাদের মতন তোমার রেসিপিটা দেখতে পেলাম, ওকে দিতেই ও খুশি হয়ে গেল। তখন চারু বলে তাহলে তুমি আমাদের বাড়ি যাচ্ছ তো? তখন দীপা বলে আসলে আমি তো এখানে চাকরি করি, আমি পারমিশন না নিয়ে কিছু বলতে পারবো না। তখন চারু বলে ঠিক আছে আমি কথা বলে নিচ্ছি। তখন দীপা বলে না না আমি কথা বলে তোমাকে জানাবো। তখন চারু বলে ঠিক আছে তোমার ফোন নাম্বারটা দাও, আমি একটা মিস কল দিচ্ছি, তোমার সময় মতন তুমি আমাকে জানিয়ে দেবে। তারপর চারু ফোন নাম্বার নিয়ে সেখান থেকে চলে যায়, আর দীপা চারুর বলা কথাগুলো ভাবতে থাকে। অন্যদিকে চারু বাড়িতে এসে অলির সব ফ্রেন্ডদেরকে ইনভাইট করে, আর তখনই সেখানে অলি এসে বলে চারু আন্টি আমি একটু বেরোচ্ছি। তখন চারু বলে অলি তুমি কোথায় যাচ্ছ? তখন অলি বলে আমি একটু স্টেশনারি শপে যাব। তখন চারু বলে কি আনবে বলো, আমি অনলাইনে আনিয়ে দিচ্ছি। তখন অলি বলে আমি আমার ফ্রেন্ডসদের সাথে যাচ্ছি তো। তখন চারু বলে তোমার কোন ফ্রেন্ডসদের সাথে যাচ্ছ তুমি? তখন অলি বলে চারু আন্টি তুমি দিন দিন কিন্তু বাবার মতন হয়ে যাচ্ছ, একটার পর একটা কোয়েশ্চেন করছো। তখন সেখানে সূর্য আসে আর বলে বাবা আবার কি করলো? তখন অলি বলে দেখো না বাবা আমি একটু বেরোবো, চারু আন্টি একের পর একটা কোয়েশ্চেন করে যাচ্ছে। তখন সূর্য বলে কেন তুমি কোথায় যাবে বলো? আমি তো বেরোচ্ছি, আমি তোমাকে ড্রপ করে দেব। তখন অলি বলে না আমার তো একটা প্রাইভেসি আছে নাকি, আমি তো এখন বড় হয়ে গেছি। তখন সূর্য বলে তোমার এই বয়সে আবার কিসের প্রাইভেসি? তখন অলি বলে ঠিক আছে এত কথা বলতে হবে না, আমি যাব না। তখন চারু বলে অলি তুমি এত রাগ করো না। তখন অলি বলে না আমি তো খারাপ, আমি খুব খারাপ, আমি তো সব কিছু নষ্ট করে দিই। তখন সূর্য বলে কে বলেছে তুমি খারাপ? তুমি তো আমার ডার্লিং প্রিন্সেস, তুমি তো আমার একমাত্র প্রিন্সেস, কে বলেছে তুমি সব কিছু নষ্ট করে দাও, খালি খালি শুধু বাজে কথা বলো? এই বলে সূর্য অলিকে আদর করে। তখন চারু বলে কালকে যে গ্র্যান্ড পার্টিটা আছে তার কথা মনে আছে তো? কালকে কিন্তু কারোর মুড অফ থাকা চলবে না, যাও এবার তুমি ঘুরে আসো। তখন সূর্য বলে একবার বলে যাও মা, তাহলে বাবার আর চিন্তা হবে না। তখন অলি বলে আমি একটু মলে যাব বন্ধুদের সাথে মিট করতে। তখন চারু বলে এই যে তুমি বললে স্টেশনারি শপে যাচ্ছ। তখন অলি বলে আর কি কি বলবো বলো তো, তোমাদেরকে কত কথা বলবো। তখন চারু বলে ঠিক আছে তুমি সাবধানে যাও। তারপর অলি সেখান থেকে চলে যায়, আর সূর্য বলে ও কোথায় গেল, ও তো ঠিক করে বলেও গেল না, আমার তো ওকে নিয়ে খুব চিন্তা হয়। তখন চারু বলে ও তো বড় হচ্ছে, ওর কথা এখন ছাড়ো না, একটু একা একা ছাড়ো ওকে।
চলো আমরা কালকে পার্টির জন্য অ্যারেঞ্জমেন্ট করি, কিছু প্ল্যানিং করে নিই। তারপর চারু আর সূর্য পার্টি নিয়ে আলোচনা করতে থাকে। আর সূর্য বলে খাওয়া দাওয়া কি হবে, সেটা তো বাইরে থেকে অর্ডার দিয়ে আনাতে হবে। তখন চারু বলে না, বাইরে থেকে কিছু আসবে না, সব বাড়িতেই রান্না হবে। আমার যে বান্ধবীটা আছে না বিগ বংয়ে, এসজি, ওকে আমি বলে রেখেছি, ও এখানে এসে রান্না করবে। তখন সূর্য বলে আমি কি তোমার ওই বান্ধবী এসজির সাথে মিট করতে পারি? তখন চারু বলে হবে হবে, সব হবে, আগে তুমি আমাকে একটু হেল্প করো তো, অর্ধেক কাজ তো আমিই করে নিলাম। অন্যদিকে অলি অটোতে ওঠে আর বলে বিগ বং অ্যাপেটাইট চলো। অন্যদিকে বিক্রম একা হাতে রান্না করতে গিয়ে হিমশিম খায়। তখন দীপা বলে তোমাকে আমি একটু হেল্প করে দিই। তখন বিক্রম বলে তাহলে তো খুব ভালো হয়, অন্য শেফ তো আসেনি, তাই আমি একা একা হিমশিম খাচ্ছি। তখন দীপা বলে ঠিক আছে, তুমি সবজিটা কাটো, আমি তোমাকে রান্না করে দিচ্ছি। তখনই সেখানে রেস্টুরেন্টে স্যার আসে আর বলে আপনি এখানে কি করছেন? ও আমি তো ভুলে গেছি, আপনি তো বিখ্যাত ফুড ব্লগার, ওই জন্য আপনি পরিষ্কারে কাজ করতে চাইছেন না, আপনি রান্না করতে চাইছেন, তাই তো? তখন দীপা বলে না না স্যার, আমি তো ওকে একটু সাহায্য করছিলাম, অন্য সেফটি আসেনি বলে, আর আমি সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছি। তখন স্যারটি বলে ঠিক আছে, আমি চেক করছি আপনি কি পরিষ্কার করেছেন। তারপর স্যারটি সব কিছু পরিষ্কার করে আর দীপাকে বলে আপনি এখন এখান থেকে যান, আমি রান্নাটা করে নিচ্ছি। আমি রান্না করতে ভালোবাসি আর রান্নাটা করতেও পারি, তাই আপনাকে যেই কাজের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে আপনি সেই কাজটা করুন, রান্নাটা আমি করে নিচ্ছি। তারপর স্যার নিজে নিজে রান্না করতে থাকে আর বিক্রমকে বলে আমার কোটটা ধরে তুমি দাঁড়িয়ে থাকো। তখন দীপা বলে না না স্যার, আপনি করবেন কেন, আমাকে দিন, আমি করে নিচ্ছি। তখন স্যারটি বলে বললাম তো আমি করতে পারবো, আপনি যান এখান থেকে। তারপর স্যারটি নিজে নিজে রান্না করতে থাকে আর দীপার চারুর কথা মনে পড়ে। তখন দীপা বলে স্যার একটা কথা বলার ছিল আপনাকে। তখন স্যারটি বলে আমি কিন্তু এক্সট্রা কোনো পেমেন্ট দিতে পারবো না রান্নার জন্য। তখন দীপা বলে না না, আমার এক্সট্রা কোনো পেমেন্ট লাগবে না, আমি অন্য কথা বলবো। তখন স্যারটি বলে আমি রান্নার সময় অন্য কথা বলি না। তখন সেখানে নন্দাদি বিক্রমকে ডাকতে আসে আর স্যারের হাত থেকে অনেকটা লঙ্কার গুঁড়ো তরকারির মধ্যে পড়ে যায় আর সবাই তখন লঙ্কার গুঁড়ো ঝাঁঝে কাঁচতে থাকে। আর স্যার বিক্রমকে বলে এটা নিয়ে যাও, এটা আর খাওয়া যাবে না, খুব ঝাল হয়ে গেছে। তখন দীপক তরকারির মধ্যে অরেঞ্জ জুস ঢেলে দেয়। তখন স্যার বলে তুমি আমার তরকারির মধ্যে অরেঞ্জ জুস ঢেলে দিলে কেন? একে তো তুমি আমাকে না বলে কিচেনে এসছো, তার মধ্যে আমার তরকারির মধ্যে তুমি অরেঞ্জ জুস ফেলে দিলে। তখন দীপা বলে হ্যাঁ, লেবু দিলে তরকারিতে ঝাল কেটে যায়। দেখুন না স্যার, সবাই আর কাশছে না, ঝাঁঝ কেমন কেটে গেছে। তখন স্যার বলে এই খাবার আপনি গেস্টদেরকে খাওয়ানোর আগে নিজে খেয়ে প্রমাণ করুন। তখন দীপা একটুখানি খায় আর দীপার ঝাল লাগে না। তখন স্যারটি বলে অবিশ্বাস্য। তখন সেখানে স্যারের মা আসে আর বলে অবিশ্বাস করার কি আছে, কোনো কিছু না জানলে সেটাকে অবিশ্বাস করতে নেই। তখন স্যার বলে তুমি এখানে আসতে গেলে কেন? তখন স্যারের মা বলে আমার কি আর শান্তি আছে, আমার তো এই বয়সেও শান্তি নেই। তখন বিক্রম বলে মাসিমা আপনি মিষ্টি খাবেন? তখন স্যারের মা বলে মিষ্টি, তোমাদের এই মুম্বাইতে কি মিষ্টি পাওয়া যায় নাকি? তোমাদের এখানে তো সব মিঠাই, আমার মতন মিষ্টি প্রিয়কে তুমি মিষ্টি খাওয়াতে পারবে? আর তোমাদের এই বিগ বংয়ে কি মিষ্টি তৈরি হয় নাকি? তখন বিক্রম বলে হ্যাঁ, সকালবেলায় রাবড়ি তৈরি করতে গিয়ে দুধটা কেটে গেছে, আর সেই ছানা দিয়ে আমাদের এই সেনগুপ্ত দিদিভাই রসগোল্লা বানিয়েছে, খাবেন আপনি? তখন স্যারের মা বলে হ্যাঁ, সে পরে খাবো, তার আগে সাক্ষর সাথে আমার কথা আছে। তুই তো ওই মেয়েটাকে জোর করে এই রান্নাটা খাওয়ালি, এবার তুই খা, তুই খেয়ে দেখ কেমন। তখন স্যার বলে খুব ঝাল তো। তখন স্যারের মা বলে তুই খা না, খেয়ে দেখ এবার। তারপর স্যারটি খাবারটি মুখে দেয় আর তার ঝাল লাগে না, আর তখন বলে খুব ভালো হয়েছে তো। তখন স্যারের মা বলে আমার মা ঠাকুমারা তো এইভাবেই রান্না করতো, রান্নাটা একটা শিল্প বুঝলি, সেসব তো তোদের বোধগম্যের বাইরে। তারপর স্যারের মা দীপাকে বলে কোথায় তুমি রসগোল্লা বানিয়েছো, দাও দেখি আমাকে। তখন দীপা বললে খুব গরম। তখন স্যারের মা বলে গরম গরম রসগোল্লা কতদিন খাইনি, সেই ছোটবেলায় খেয়েছি। আমাদের পাড়ায় একটা মিষ্টির কারখানা ছিল, সেখানে গিয়ে আমরা ভাই বোনেরা মিলে গরম গরম রসগোল্লা খেতাম। দাও দেখি একটা চেয়ার দাও, এখানে আমাকে রসগোল্লা দাও, আমি খাবো। তারপর দীপা স্যারের মাকে রসগোল্লা দেয় আর বিক্রম বলে দেখেছো দিদি, আমাদের স্যার তার মাকে কেমন জমের মতন ভয় পায়, সকল মায়ের কাছেই তার সন্তানরা একেবারে ছোটই থাকে। আমাদের স্যারের মা এখানে মাঝে মধ্যেই আসে, আর যখন আসে তখন স্যারের হাওয়া একেবারে ফুস হয়ে যায়। তারপর স্যারের মা রসগোল্লা খায় আর বলে বাহ কি ভালো হয়েছে, সেই কবে কলকাতায় রসগোল্লা খেয়েছিলাম, তারপর এতদিন পর আবার এখানে। তারপর স্যারের মা রসগোল্লা খেতে থাকে আর স্যার দীপার দিকে চোখ রাঙিয়ে তাকায়। তখন স্যারের মা বলে কি হলো, তুই আবার ওর দিকে চোখ রাঙিয়ে তাকাচ্ছিস কেন? কারোর সাথেই তো তুই পেরে উঠিস না, না আমার সাথে না আসলে হেডমিস্ট্রেসের সাথে, সব চোখ রাঙানি শুধু ওর সাথে না। তারপর স্যারের মা দীপাকে বলে আমার কাছে তো ও ঠান্ডা, আরেকজনের কাছে ও আরও ঠান্ডা। তখন দীপা বলে আরেকজন মানে? তখন স্যারের মা বলে হ্যাঁ, আমার থেকে 5-6 গুণ ছোট, কিন্তু মেজাজে আমার থেকে 4 গুণ বড়।
তখন দীপা মনে মনে বলে, তাহলে কি সাক্ষ্য স্যারের কোনো মেয়ে আছে নাকি? তারপর দীপা রূপার কথা ভাবতে থাকে।